এদিকে ইসরায়েলি ইয়েমেনিদের ড্রোন হামলা ইহুদিদের চোখে ঘুম হারাম। রাশিয়া সফরে যাচ্ছে শি জিনপিং। আরও জানিয়ে দিব রুশ ক্ষেপণাস্ত্রে আজারবাইজানের উড়োজাহাজ বিধ্বস্ত, তদন্তে নতুন মোড়। বাংলাদেশের অভ্যুত্থান থেকে শিক্ষা নিলেন ইমরান খান। সর্বশেষে জানিয়ে দিব কুর্দিদের প্রতি এরদোগানের ক্ষোভের মূল কারণ কি, জানাবো বিস্তারিত। ইসরায়েলে ইয়েমেনিদের ড্রোন হামলা ইহুদিদের চোখে ঘুম নেই। দখলদার ইসরায়েলের হিব্রু ভাষায় সংবাদপত্র বলেছে, ইয়েমেনিদের বিরুদ্ধে ইসরায়েলের কোনো হুমকি কাজে আসছে না। কোনো হুমকি দিয়েই ইয়েমেনিদেরকে তাদের অবস্থান থেকে পিছু হটানো যাচ্ছে না। বর্তমানে ইয়েমেনিদের ক্ষেপণাস্ত্র ইসরায়েলিদের চোখের ঘুম কেড়ে নিয়েছে এবং তাদের প্রত্যাহিক জীবনযাত্রায় ব্যাঘাত সৃষ্টি করেছে। গাজার সমর্থনে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে ইয়েমেনিদের সশস্ত্র বাহিনী নানামুখী অভিযানের মধ্যেই এমন বক্তব্য করেছে পত্রিকাটি। এদিকে গত রাতে ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি নতুন করে ইসরায়েলি হামলার খবর দিয়েছেন। তিনি বলেছেন, ইয়েমেনি বিমান বাহিনী বুধবার 2 দফা বিমান হামলা চালায়। এর একটি চালানো হয় ইসরায়েলে তেল আবিবের হাইফা এলাকা অবস্থিত একটি গুরুত্বপূর্ণ সামরিক অবস্থানে। দ্বিতীয়টি চালানো হয় আশকলনের শিল্প এলাকায়। ইয়েমেনের সশস্ত্র বাহিনী গাজাবাসী ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে যেসব সাহসী সামরিক অভিযান চালাচ্ছে তা আগ্রাসীদের মধ্যে আতঙ্ক ধরিয়ে দিয়েছে। এর আগে মঙ্গলবার ইসরায়েলের রাজধানী তেল আবিবের দক্ষিণ শহরতলিতে অবস্থিত জাফা এলাকায় একটি সামরিক ঘাঁটিতে ইয়েমেনের একটি ক্ষেপণাস্ত্র আঘাত আনে। তারাও আগে শনিবার তেল আবিবের কাছে ইয়েমেনের একটি হাইপারসনিক ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র আঘাতে অন্তত 20 ইহুদিবাদীদের আহত হওয়ার কথা স্বীকার করে তোলে। ইয়েমেনের সেনাবাহিনী একথা স্পষ্ট করে দিয়েছে যে গাজা উপত্যকার উপর ইহুদিবাদী ইসরায়েলের ভয়াবহ গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত তাদের অভিযান চলবে। দখলদার ইসরায়েল 2023 সালের অক্টোবর থেকে এ পর্যন্ত গাজা অন্তত 45,300 ফিলিস্তিনিকে হত্যা ও লক্ষাধিক মানুষকে আহত করেছে। ইয়েমেন এই যুদ্ধের প্রথম দিক থেকে গাজাবাসীর পাশে দাঁড়িয়েছে। রাশিয়া সফরে যাচ্ছে শি জিনপিং। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং 2025 সালে রাশিয়া সফর করবেন। শুক্রবার সকালে মস্কোর রাষ্ট্রদূত ইগোর মার্কোভ রাশিয়ার পররাষ্ট্র সংবাদ মাধ্যম মিডিয়া নিউজকে এই তথ্য নিশ্চিত করেছে। ইগোর কিসভ বলেছেন, যতটুকু বলতে পারি সেটি হলো বর্তমানে যথাযথ পরিকল্পনা প্রস্তুত করা হচ্ছে। এটি কোনো গোপন বিষয় নয় যে চীনের প্রেসিডেন্ট আগামী বছর রাশিয়া সফর করবেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় রয়টার্সের অনুরোধে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। 2022 সালের ফেব্রুয়ারিতে পুতিন চীন সফর করবেন। তখন তিনি চীনের সঙ্গে যৌথ অংশীদারিত্ব ঘোষণা করেছিলেন। তার কয়েকদিন পরে তিনি ইউক্রেনে হাজার হাজার সেনা পাঠান। তিনি গত মে মাসে পূর্ণ নির্বাচিত হওয়ার পর চীন সফরে গিয়েছিলেন এবং সেখানে নতুন সম্পর্কের ঘোষণা দেন, যা মার্কিন নীতির বিরোধিতার উপর গুরুত্ব আরোপ করে। 2023 সালে শি জিনপিংকে ক্রেমলিন প্রিয় বন্ধু হিসেবে অভ্যর্থনা জানানো হয় যখন তিনি তার তৃতীয় মেয়াদে নির্বাচিত হন। মার্গুলভ রিয়া নিউজকে জানান, চীন ইউক্রেন রাশিয়ার 34 মাসের যুদ্ধের নিন্দা করা থেকে বিরত রয়েছে। এই সংঘাতের ভিত্তি বুঝতে পেরেছে একই ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের উপর চাপ বাড়াচ্ছে। তিনি বলেছেন, ন্যাটো এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তার সামরিক অবকাঠামো হস্তান্তরের পরিকল্পনা করছে। রাশিয়া ও চীন যৌথভাবে সামরিক নীতির প্রক্রিয়া জানাতে হবে, তিনি মন্তব্য করেন। মার্কোভ বলেছেন, আন্তর্জাতিক মঞ্চে আমাদের দেশের উপর আরও যুগপৎ পরীক্ষা দিতে হবে, যেন যুগপৎ প্রতিরোধ যেটি পশ্চিমা রাশিয়া এবং চীনের বিরুদ্ধে প্রয়োগ করতে যাচ্ছে। বর্তমানে রুশ বাহিনী ইউক্রেনের প্রায় 20% অঞ্চল দখল করেছে এবং তারা সম্প্রতি যুদ্ধে প্রথম দিকের তুলনায় দ্রুত গতিতে অগ্রসর হচ্ছে। রুশ ক্ষেপণাস্ত্রে আজারবাইজানের উড়োজাহাজ বিধ্বস্ত, তদন্তে নতুন মোড়। বুধবার কাজাকিস্তানের আকাশর শহরে আজারবাইজানের যাত্রীবাহী উড়োজাহাজ ঘটনায় তদন্তে 38 জনের মৃত্যু হয়। এরপর থেকে এই ঘটনার পেছনে রাশিয়ার হাত রয়েছে বলে অভিযোগ ওঠে। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়, ইউক্রেনের ড্রোন ভেবে উড়োজাহাজটিকে লক্ষ্যবস্তু করেছে রাশিয়া, যার ফলে এত মানুষের প্রাণহানি। এদিকে উড়োজাহাজের ঘটনা নিয়ে পৃথকভাবে তদন্ত শুরু করেছে আজারবাইজান ও কাজাকিস্তান। আজারবাইজানের তদন্তের প্রাথমিক ফলাফল সম্পর্কে 4টি সূত্র বৃহস্পতিবার রয়টার্সকে জানিয়েছে। রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আজারবাইজান এয়ারলাইন্সের উড়োজাহাজকে ভূপাতিত করেছে। কাজাকিস্তানের পরিবহন মন্ত্রণালয় জানায়, 42 জন যাত্রী ও 5 ক্রু নিয়ে বাকু থেকে রাশিয়ায় চেচেনিয়ায় গোজনিয়ার দিকে যাত্রা করেছে আজারবাইজান এয়ারলাইন্স ফ্লাইট J2850,
যাত্রীদের মধ্যে ৩৭ জন আজারবাইজানে, ৬ জন কাজাকিস্তানে, ৩ জন কিরগিজস্তানে ও ১৬ জন রাশিয়ার নাগরিক ছিলেন। রাশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ রোসোনিয়াসিয়া প্রাথমিকভাবে জানায়, উড়োজাহাজটি একটি পাখির সঙ্গে সংঘর্ষে জরুরি পরিস্থিতির শিকার হয়ে আকাউট করে অবতরণের সিদ্ধান্ত নিয়েছিল, আর তাতে এই ঘটনার সৃষ্টি হয়। এদিকে বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, উড়োজাহাজটি ঘটনায় রাশিয়ার দিকে অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র। উড়োজাহাজ বিধ্বস্তে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা করা হয়ে থাকতে পারে বলে অভিযোগ ওয়াশিংটনের। এসব অভিযোগের বিরুদ্ধে সতর্কবার্তা উচ্চারণ করেছে রাশিয়া। ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয়েছে, কাজাকিস্তানে রাশিয়াগামী উড়োজাহাজ ঘটনার কারণ নিয়ে অনুমান ভিত্তিক প্রচারের বিষয়ে সতর্ক থাকা হচ্ছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, যে কোনো উড়োজাহাজ ঘটনা বিশেষত উড়োজাহাজ চলাচল কর্তৃপক্ষের মাধ্যমে তদন্ত করা উচিত। বর্তমানে একটি তদন্ত প্রক্রিয়াধীন। এই তদন্ত শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। বাংলাদেশের অভ্যুত্থান থেকে শিক্ষা নিলেন ইমরান খান। বাংলাদেশের জুলাই অভ্যুত্থান থেকে শিক্ষা নিয়ে এবার নিজ দেশে সরকার পতনের ডাক দিয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। সম্প্রতি নিজ দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ তথা পিটিআই নেতাকর্মীদের উপর অন্যায় নির্যাতন ও নিপীড়নের প্রতিবাদে প্রবাসী পাকিস্তানের প্রতি এভিডেন্স পাঠানো বন্ধ রাখার আহ্বান জানিয়েছে ইমরান খান। পাকিস্তানের গণমাধ্যম এক্সপ্রেসে জানিয়েছে, বৃহস্পতিবার আদালিতা কারাগারের বাইরে পিটিআইয়ের আলোচনা কমিটির মুখপাত্র শাহজাদ হামিদ সাংবাদিকদের কাছে ইমরান খানের অবস্থা তুলে ধরেন। তিনি জানান, ইমরান খান তাদের দলের উপর দমন নিপীড়নের উপর নিজেদের অবস্থান অটল রয়েছেন। সাংবাদিকদের কাছে পিটিআই মুখপাত্র বলেছেন, ইমরান খানের মুক্তি আইন ও বিচার ব্যবস্থার মাধ্যমেই হবে। মুক্তির জন্য কোনো প্রকার চুক্তি বা আপোষ করা হবে না। পিটিআই মুখপাত্র জানান, আগামী বছরের ৩১শে জানুয়ারির আগে সরকারের সঙ্গে পিটিআইয়ের আলোচনা শেষ করা হবে। এই আলোচনার সময় ঘোষণা করেছেন পিটিআইয়ের চেয়ারম্যান ওমর আইয়ুব। হামিদ রাজা জানান, ইমরান খান তার উপর হওয়া হত্যার ক্ষমতা করে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। রেজা পিটিআইয়ের আলোচনা কমিটির 2 প্রাথমিক দাবি তুলে ধরেন, যাতে 9 মে ও 26শে নভেম্বর ঘটনা তদন্তে বিচার বিভাগীয় কমিশন গঠন করার দাবি করা হয়। সাংবাদিকদের সামনে কথা বলার সময় ইমরান খানের কারাবাস দীর্ঘায়িত করার জন্য নতুন মামলা দায়ের করার অভিযোগও করেন পিটিআইয়ের মুখপাত্র। কুর্দিদের প্রতি এরদোগানের ক্ষোভের মূল কারণ। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান সিরিয়া কুর্দি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। সম্প্রতি তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কুর্দি যোদ্ধারা অস্ত্র জমা দেওয়া অথবা তাদের পুঁতে ফেলা হবে। এরদোগানের এই ক্ষোভের পিছনে রয়েছে দীর্ঘমেয়াদী রাজনৈতিক, সামরিক ও আঞ্চলিক দ্বন্দ্ব। সিরিয়ার দীর্ঘ গৃহযুদ্ধের সময় কুর্দি যোদ্ধারা বিশেষ করে ওয়াইজিপি সিরিয়া অঞ্চলে নিজেদের প্রভাব বাড়িয়েছে। তুরস্ক এই গোষ্ঠীকে পিকেকে শাখা হিসেবে বিবেচনা করে। তুরস্কের মতে ওয়াইপিজি তুরস্কের নিরাপত্তার জন্য বড় হুমকি। আঙ্কারা বারবারে বলেছে, ভবিষ্যতে সিরিয়ায় এই গোষ্ঠীর কোনো জায়গা নেই। তুরস্কের সরকার কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে। পিকেকে 1984 সাল থেকে তুরস্কের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম চালিয়ে যাচ্ছে, যার লক্ষ্য তুরস্কের কুর্দি অধ্যুষিত অঞ্চলে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা। এই সংঘাতের কারণে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে এবং এরদোগান পিকেকে তুরস্কের নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে বিবেচনা করেন। তুরস্কের কুর্দি সমর্থিত রাজনৈতিক দল, বিশেষ করে পিপলস ডেমোক্রেটিক পার্টি এরদোগানের জন্য বড় একটি চ্যালেঞ্জ। এই দলটি কুর্দি জনগণের অধিকার নিয়ে বরাবর এবং সরকারের সমালোচনায় দৃঢ়। এরদোগানের নেতৃত্বাধীন একে পার্টি মনে করে এইচটিপি পিকেকের সঙ্গে সম্পৃক্ত, যা তুরস্কের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য হুমকি। তুরস্কের বসবাসরত কুর্দি দীর্ঘদিন ধরে সাংস্কৃতিক, জাতিগত এবং রাজনৈতিক অধিকারের দাবি করে আসছে, যদিও কুর্দিদের দাবি সাংবিধানিক স্বীকৃতির মধ্যে সীমিত। তুরস্কের সরকারের এটিকে বিচ্ছিন্নতাবাদীদের দিকে ধাবিত করার আঙ্কা হিসেবে ব্যবহার করছে। এরদোগানের মতে এই দাবি তুরস্কের ভৌগোলিক অখণ্ডতার জন্য হুমকি স্বরূপ। এরদোগান তার রাজনৈতিক অবস্থান দৃঢ় করতে কুর্দি জাতীয়তাবাদীকে শক্তিশালী কৌশল গ্রহণ করেছে। কুর্দিদের উপর কঠোর ব্যবস্থা নেওয়া এই জাতীয়তাবাদীদের অংশ হিসেবে কাজ করছে। এর মাধ্যমে তিনি তার সমর্থকদের কাছে একজন শক্তিশালী নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে চান। সম্প্রতি এরদোগান ঘোষণা করেছেন, তুরস্ক সিরিয়ার আলেপ্পোতে কনসুলেট খুলবে এবং শরণার্থীদের তাদের নিজ দেশে ফিরিয়ে নিতে কাজ করবে। একই সঙ্গে সিরিয়া ও ইরাক সামরিক অভিযান চালিয়ে 21 জন কুর্দি যোদ্ধাকে হত্যা করেছে বলে জানিয়েছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়।